হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি বাঁকুড়া সোসাইটি অব লিভ অ্যান্ড লেট লিভের ইউটিউব চ্যানেলের তরফ থেকে মধুমিতা আপনাদের সঙ্গে আছি। আমাদের আজকের কন্টেন্ট হচ্ছে হাতি আর হিউম্যানের কনফ্লিক্টকে কীভাবে মিনিমাইজ করা যায় বা অলমোস্ট জিরো লেভেলে নিয়ে যাওয়া যায় সেই পয়েন্ট নিয়ে। তো কন্টেন্ট যদি ভালো লাগে প্লিজ লাইক ও কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে শুরু করি আজকের বিষয়। হাতি ভারতীয় তথা এশীয় কালচারের বরাবর বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হাতি। প্রাচীনকালে ভারতবর্ষে হাতিদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে রণহস্তি হিসেবে ব্যবহার করা হতো। তাদেরকে বায়োলজিক্যাল ট্যাঙ্ক বললেও ভুল বলা হবে না। সেলুকাসের সঙ্গে যখন চন্দ্রগুপ্তের যুদ্ধ হয় তখন এই রণহস্তিদের কারণেই সেলুকাসকে রণে ভঙ্গ দিতে হয়েছিল, বা বলা যেতে পারে যে এই রণহস্তিরা সেলুকাসের পরাজয়ের একটা বড় কারণ ছিল। আর পরাজয়ের পরে সেলুকাস তার রাজ্যের একটা অংশ যখন চন্দ্রগুপ্ত মৌর্যকে ছেড়ে দিতে বাধ্য হন এবং চন্দ্রগুপ্তের সাথে মৈত্রী স্থাপন করবার জন্য তিনি নিজের কন্যা হেলেনার সাথে চন্দ্রগুপ্তের বিবাহ দেন, তখন চন্দ্রগুপ্ত তার শ্বশুর মশাই সেলুকাসকে প্রশিক্ষিত বেশ কিছু রণহস্তি উপঢৌকন স্বরূপ দিয়েছিলেন, যারা পরবর্তীকালে গ্রিক রণহস্তি হিসেবে বিভিন্ন জায়গায় যথেষ্ট কদর পেয়েছিল। এবং এই পৃথিবী বিখ্যাত চাণক্য ও চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে হাতিকে হত্যা করলে মৃত্যুদণ্ডের ব্যবস্থা ছিল। আশা করছি হাতির গুরুত্ব তথা বন্য প্রাণের গুরুত্ব তৎকালীন ভারতে কতটা বেশি ছিল এই ঘটনায় তা পরিষ্কার বুঝতে পারছেন। কিন্তু বন্ধুরা, আজকের দিনে এলিফ্যান্ট এবং হিউম্যান কনফ্লিক্ট অনেক বড় আকার নিয়েছে এবং এটা ক্রমবর্ধমান বলা যায়। অর্থাৎ মানুষ ও হাতির জীবনচর্যাগত দ্বন্দ্ব বা পারস্পরিক বিরোধ সেটা এখন একটা বার্নিং কোয়েশ্চেন হয়ে গেছে। এবার আমরা সকলেই জানি যে হাতি লোকালয়ে চলে আসে, ফসল খেয়ে নেয়, ফসল নষ্ট করে, বাড়ি ভেঙে ফেলে, মানুষকে আক্রমণ করে, এমনকি মেরেও ফেলে, কখনো কখনো গৃহপালিত পশুকেও মেরে ফেলে। তো এইসব ঘটনা বাড়ছে, কিন্তু কেন? কারণ কিন্তু সেই মানুষের ক্রমবর্ধমান সংখ্যা, মানুষের জঙ্গল ঘেঁষে এগ্রিকালচারাল ল্যান্ড তৈরি করা বা জঙ্গলের অংশ বিশেষ কেটে এগ্রিকালচারাল ল্যান্ড তৈরি করা, তারপর জঙ্গলের গায়ে বসতি গড়ে তোলা, এই সমস্ত জিনিস অ্যানিম্যালদেরকে ক্রমেই মাইগ্রেট করতে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য করছে বলা যায়। তাদের হ্যাবিট্যাট লস হচ্ছে, তাদের খাদ্য ও বাসস্থান তারা হারিয়ে ফেলছে। আর হাতি শক্তিশালী বুদ্ধিমান প্রাণী, তারা এর জন্য বিরক্ত হচ্ছে, তারা প্রয়োজন মতো কনফ্লিক্টে যাচ্ছে এবং সেই কনফ্লিক্টে উভয় তরফেরই লস হচ্ছে। এবার বন দপ্তর এর সমাধান হিসেবে হুলা পার্টি বার করে, হাতিদের হাল্লা করে ভয় দেখানোর চেষ্টা করে তাড়াবার জন্য। আর হাতি মানুষের যা ক্ষতি করে তার জন্য বন দপ্তর ক্ষতিপূরণ দেয়। ইদানিং তো আবার বলেছে যে হাতির আক্রমণে মানুষ মারা গেলে সেই মৃতের পরিবারের একজনকে নাকি চাকরিও দেবে। কিন্তু এটাই কি সমাধানের সঠিক পথ? না তো। কোনো নির্দিষ্ট সমাধানের লক্ষ্যে পরিকল্পনা বানানো আর সেই মতো কাজ করার প্রয়োজন আছে। এখানে কেউ ভাবতেই পারেন যে উপায় বা কী, আর তো কিছু করার নেই। কিন্তু সত্যিই কি সমাধান নেই? আসুন উত্তর খুঁজি, দেখা যাক সমস্যার উৎস কী। একটা সময় ওয়েস্ট বেঙ্গলের জঙ্গলে যথেষ্ট সংখ্যক রেসিডেন্ট হাতি ছিল। তারপর ব্যাপক হারে জঙ্গল ধ্বংসের কারণে হাতিরা দলমা পাহাড় এলাকায় শিফট করে। এরপর সেখানেও ব্যাপকভাবে বনভূমি ধ্বংস হতে থাকে। তার ফলে আবার ওখানেও ওরা বাসস্থান হারায়। এদিকে ওয়েস্ট বেঙ্গলে বরং কিছু ভালো কাজ হয়েছে। কিছু জায়গাতে যেমন কিছু বিস্তীর্ণ পতিত জমিতে, যেগুলো ফরেস্টেরই পতিত জমি ছিল, সেগুলিকে পুনরুদ্ধার করে জঙ্গল ক্রিয়েট করা হয়েছে। তো সেই জন্যই হাতিরা করিডোরও পেয়েছে যাতায়াতের জন্য, আর কিছুটা খাদ্যের ব্যবস্থাও হয়েছে। ফলে হাতিদের 2-3টে দল ওয়েস্ট বেঙ্গলে চলে আসে, অনেক সময় দীর্ঘকাল থেকেও যায়। কিন্তু এই এতগুলো হাতি, 15 থেকে 70টা করে হাতি থাকে এক একটা গ্রুপে, এবং এরকম মোটামুটি 2-3টে দল বা 3-4টে পর্যন্ত দল বর্তমানে বাঁকুড়া নর্থ রেঞ্জ, পাঞ্চেত ডিভিশন, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান অঞ্চলে শিলাবতী নদী পার হয়ে একদল আর দামোদর নদী পার হয়ে আরেক দল এসে ঢুকে যায়। এবার একটা হাতি প্রতিদিন মোটামুটি 150 কেজি খাবার খায় আর 40 থেকে 45 লিটার জল খায়। তো হাতিদের এই বিপুল পরিমাণ খাদ্য যোগান দেওয়া ক্যাপাসিটি এই জঙ্গলের নেই।
এই বিষয়ে আমরা জঙ্গলমহলের কিছু মানুষ যাদের হাতি সম্বন্ধে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স রয়েছে তাদের সাথে কথাও বলেছিলাম। তো ক্যাপাসিটি না থাকলে ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। এই বিষয়ে রিসেন্টলি মেদিনীপুর জেলার একটি স্কুলের ছাত্রছাত্রীরা কিছুটা ভালো কাজ করেছে। তারা সারা বছর ধরে প্রায় 1.5 থেকে 2 কুইন্টাল সিড জমা করে সেগুলোকে জঙ্গলে লাগিয়ে খাদ্য অরণ্য বা ফুড ফরেস্ট ক্রিয়েট করার চেষ্টা করছে। এই রাস্তা ধরেই আমরা এগোতে পারি। জঙ্গলে রীতিমতো 7 লেয়ার ফুড ফরেস্ট ক্রিয়েট করা দরকার। শুধু 2-4টে গাছ লাগিয়ে হবে না, কারণ হাতির খাদ্য জোগানো 4টিখানি কথা নয়। আর 7 লেয়ার ফুড ফরেস্ট বলতে বোঝায় 7টা স্তরে গাছপালা হওয়া, অর্থাৎ বড় ক্যানোপি লেয়ার, তারপরে থাকবে অপেক্ষাকৃত কম টল ট্রিজ কিন্তু ক্যানোপির থেকে একটু ছোট, তারপরে শর্ট ট্রিজ, শ্রাব, গ্রাউন্ড মাল্চ, ভার্টিক্যাল লেয়ার যেগুলো লতা জাতীয় গাছ, এবং আন্ডারগ্রাউন্ড লেয়ার যেগুলো মাটির তলায় কন্দ জাতীয় গাছ হয়। এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও করা যায়, কিন্তু সেটা পরে কোনো সময় নিশ্চয়ই করব। তো এই সমস্ত জঙ্গলে চন্দন গাছ, শাল গাছ, আকাশমণি গাছ, সেগুন গাছ লাগানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে জঙ্গলটা যাদের ঘর, জঙ্গলের উপর যাদের প্রথম অধিকার, সেই জন্তু জানোয়ারদের জন্য ফুড ফরেস্ট বানানো একান্ত দরকার। এটা হলে শুধু হাতির উৎপাত কেন, হাতি, বাঁদর, লেপার্ড ইত্যাদি সব কিছুর উৎপাত কমে যাবে। জঙ্গলে যথেষ্ট খাদ্য পেলে তারা চট করে জঙ্গল থেকে বাইরে আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যে সমস্ত জায়গায় এলিফ্যান্ট পাস আছে বা যেই সমস্ত জায়গা দিয়ে বন্য জন্তুরা যাতায়াত করে, সেই সব জায়গাতে হঠাৎ ডেভেলপমেন্ট গুঁজে দেওয়া হচ্ছে। বড় বড় হাইওয়ে, ফাস্ট ট্রেনের ট্র্যাক, তারপরে ইরিগেশন ক্যানেল সমস্ত বানিয়ে দেওয়া হচ্ছে। ক্যানেল পেরোতে গিয়ে ক্যানেলে ফেঁসে গেলে হাতিকে তোলা একটা দুরূহ ব্যাপার। ফাস্ট ট্রেনে তো অনেক সময় হাতি বাচ্চা মারা যায়, আবার কোনো সময় হাতি বাচ্চাকে বাঁচাতে গিয়ে কুলমাতা, সিনিয়র হাতিনি যারা থাকে তারা নিজেদের জীবন দিয়ে দেয়। এবার একটা সিনিয়র হাতিনি বা একটা কুলমাতা মরে যাওয়া মানে সেই হাতিদের সমাজ কিন্তু মাতৃতান্ত্রিক, সেই নিজের অভিজ্ঞতা এবং বিচক্ষণতা দিয়ে দলটিকে পরিচালনা করে। এবার সে মারা গেলে অটোমেটিক্যালি দলের বিশেষত কনিষ্ঠ সদস্যরা তো প্রায় মরেই যায় অনেকে, আর হাতিরাও বিক্ষুব্ধ হয়। তাহলে তারা ওই যেগুলো বড় রাস্তা আছে, মেন হাইওয়ে আছে জঙ্গলের মধ্যে দিয়ে, সেখানে গিয়ে মানুষজন মারে, গাড়িকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই সমস্ত হয়, কনফ্লিক্ট হয়, দুই তরফেরই প্রচণ্ড ক্ষতি হয়। তো এই ক্ষতির থেকে বাঁচার জন্য অবশ্য ইদানিং মানে বন দপ্তর এর মিনিস্ট্রি লেভেল থেকে এবং ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ এর সংগঠন থেকে, ওয়াইল্ড লাইফ অফ ইন্ডিয়া, এরা যৌথভাবে একটা মনিটরিং ইত্যাদি বিশেষ এলিফ্যান্ট পাসের অঞ্চলগুলোকে চিহ্নিত করে অ্যাক্সিডেন্ট অনেকখানি কমিয়েছে। কিছু জায়গায় বন্যপ্রাণের যাতায়াতের জন্য আন্ডারপাস বানানো হচ্ছে। এটা অত্যন্ত জরুরি। মোটামুটি জরুরি পয়েন্টগুলোতে অন্তত আন্ডারপাস থাকা একান্ত প্রয়োজন, কারণ আমাদের ডেভেলপমেন্টকে ওদের মাঝখানে ঢুকিয়ে দিয়ে সেটা নিজেদেরও ক্ষতি, আর ওদের প্রতি তো অবিচার বটেই। এরপর আসি তৃতীয় পয়েন্টে। জঙ্গলের ভেতর পর্যাপ্ত পরিমাণে খাবার দাবারের ব্যবস্থা করে, আর হাতিরা যাতে লোকালিটির মধ্যে এসে মানুষকে ডিস্টার্ব করতে বা মানুষের ক্ষতি করতে না পারে, সেই জন্য আমাদের কেনিয়ান মডেল ফলো করা উচিত। কেনিয়া এবং আফ্রিকার অনেক জায়গাতেই এই জিনিসটা হয়েছে, যেটা জঙ্গল আর লোকালিটি বা ক্ষেত ফসল এসবের মাঝখানে একটা বাফার জোন ক্রিয়েট করে সেখানে বড় বড় খুঁটি পুঁতে, সেই খুঁটিতে ওয়াইল্ড বিজ বা যে কোনো সুটেবল মৌমাছির চাষ করে সেগুলো চাক বসানো হচ্ছে ওই খুঁটিগুলোর ওপরে। এবার প্রতিটা খুঁটি এমন একটা হাইটে তার বা দড়ি এইসব দিয়ে বেঁধে রাখা হচ্ছে পরস্পরের সাথে, যাতে হাতি পেরোতে গেলেই দড়িতে টান পড়ে। দড়িতে টান পড়লেই মৌচাকের ডিস্টার্বেন্স হচ্ছে, মৌচাকের ডিস্টার্বেন্স হলেই মৌমাছিরা বেরিয়ে এসে আক্রমণ করছে বলাই বাহুল্য। আর হাতিরা এই ক্ষুদে সোলজারদের প্রচণ্ড ভয় পায়, কারণ এরা কামড়ায় কিন্তু তবুও এদেরকে ছুঁড়ে তুলে আছড়ে ফেলা যায় না। সেই সব কারণে হাতি যদি জঙ্গলের ভেতর খাবার পায়, বাইরে গেলে দেখে যে বিপদ আছে, তাহলে তারা কখনোই লোকালিটিতে আসার চেষ্টা করবে না, এবং এইভাবে হাতি এবং মানুষের কনফ্লিক্টকে জিরো লেভেলে বা একদম নমিনাল লেভেলে নামিয়ে আনা সম্ভব হবে।